রাষ্ট্রপতি যখন রাজনীতি করেছে তখনও ছিলাম না, কাজে আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু আলটিমেটলি যখন এক পর্যায়ে দেখলেন যে এই দলটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এই দলটিকে পুনর্গঠিত করা দরকার, তখন দলের একটা দুর্দিন চলছিল, অর্থাৎ বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছিল। সেই অবস্থার মধ্যে তিনি এই দলে আসলেন। এসে প্রথম তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হলো। সাত্তার সাহেব ছিলেন। এরপরে তিনি এই দলের প্রধান হলেন। প্রধান হয়ে তিনি হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। আজকে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, কেন তাকে আপসীর নেত্রী বলা হয়? গণতন্ত্রের জন্য তিনি আন্দোলন করতেছেন এবং এক পর্যায়ে তিনি শেখ হাসিনার সাথেও সখ্যতা তৈরি করেছেন। তৈরি করে একত্রিত হয়ে হুসাইন মোহাম্মদ এরশাদকে হটাবার জন্য চেষ্টা করেছেন। কিন্তু 1986 সনে তখনকার মার্শাল সরকার হুসাইন মোহাম্মদ এরশাদ এই বিভক্তি সৃষ্টি করার জন্য নির্বাচনের ব্যবস্থা করলেন। বেগম খালেদা জিয়া এর আগে সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে কেউ যিনি নির্বাচনে যাবেন তারা বেঈমান হিসাবে চিহ্নিত হবেন। কিন্তু শেখ হাসিনা সরকার আমন্ত্রণে সাড়া দিয়ে নির্বাচনে চলে গেলেন। বেগম জিয়া একাই আন্দোলন চালিয়ে গেলেন 1988 সাল পর্যন্ত। 1988 সালে আবার নির্বাচন ঘোষণা করলেন, সেই নির্বাচনেও তিনি অংশগ্রহণ করলেন না। এই কারণেই তাকে আপসীন বলা হয়। এবং 1990 সনের 6ই ডিসেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদের পতন হয়। এই যে 9 বছর তিনি একটানা সংগ্রাম করলেন, গৃহবধূর থেকে এসে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে এসে দলটাকে সুসংগঠিত রেখে, এই কারণেই তাকে বলা হয় যে তিনি আপসীর নেত্রী। গণতন্ত্রের সাথে তিনি কখনো আপোস করেন নাই। পরবর্তী ইতিহাস তো আপনারা সকলেই জানেন যে তিনি ক্ষমতায় এসে যে ক্ষমতায় না থাকা অবস্থায় যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তিনি পরবর্তীতে পূরণ করলেন। কিভাবে পূরণ করলেন? বলেছিলেন যে নির্বাচিত হলে তিনি রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রীর শাসনে পার্লামেন্টারি সিস্টেমে চলে আসবে, এবং অ্যাকর্ডিংলি তিনি পার্লামেন্টারি সিস্টেমে চলে এসেছিলেন। তারপরে পরবর্তীতে শেখ হাসিনার সরকার আন্দোলন করা সত্ত্বেও তিনি 300 আসনে নির্বাচিত হয়ে তাকে বলছিল পদত্যাগ করতে। তিনি পদত্যাগ না করে তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এর পরবর্তী হলো যে ওই নির্বাচনে শেখ হাসিনা জয়লাভ করলেন। জয়লাভ করার পরে 2001 সনের নির্বাচনে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো। সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হলেন। তাহলে 3বার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। এবং শুধু তাই নয়, এই যে শেখ হাসিনার সরকার ভোট মানুষের কেড়ে নিয়েছেন, সে ব্যাপারেও তিনি শেখ হাসিনার সাথে আপোস করেন নাই। বহু রকম প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, তিনি সেটা গ্রহণ করেন নাই। না করে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার বিরুদ্ধে যে যত মিথ্যা মামলা, বানোয়াট মামলা, প্রায় 42টার মতো মামলা দিয়েছে, সবগুলো মামলা তিনি আইনগতভাবে মোকাবিলা করেছেন। যে মামলায় তাকে কনভিকশন দিয়েছিল 5 বছর থেকে 10 বছর, সেই মামলায় তাকে বলা হয়েছিল রায়ের দিন যে তিনি 341 পৃষ্ঠার একটা 342 নিজে তৈরি করেছিলেন। সেই জন্য তিনি বলেছিলেন যে ওরা আমাকে কনভিকশন দিতে পারবে না। আমরা বলেছিলাম এবং সিনিয়র নেতারা বলেছিল যে আপনি আজকে যেহেতু রায় হবে, যদি আপনাকে কনভিকশন দিয়ে দেয় তাহলে তো আপনাকে জেলে নিয়ে যাবে। তখন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি বলেছিলেন জেলে নিলে নিয়ে যাবে, কিন্তু আমি পালিয়ে থাকার মতো নেত্রী নই। তিনি গেলেন। যাওয়ার পরে শেখ হাসিনার ফরমাশি রায়ের মাধ্যমে তাকে কনভিকশন দেওয়া হলো, তাকে জেলে নিয়ে গেলেন।
এই জেলে নেওয়ার পরে যে জায়গাটায় নিলেন সেইটা একটা অন্ধকার কূপের মতো জায়গা। আমি যেহেতু আইনজীবী ছিলাম সেই সময় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি ওইখানে গিয়ে দেখলাম ম্যাডামকে এই হুইল চেয়ারে করে নিয়ে আসতেছে। আমি বললাম যে ম্যাডাম আপনি তো এই আপনার বাম হাতটা তো আপনি নাড়াতে পারছেন না, বাম পাও তো নাড়াতে পারতেছেন না। বললো জয়নুল আবেদিন আমি তো বুঝতে পারি না, ওরা যেন কি একটা ইঞ্জেকশন দেয় আমাকে। তো আমি বললাম তো এই ইঞ্জেকশন নেন কেন ম্যাডাম? তো তারা বলে যে না এই ইঞ্জেকশন নাকি আমার নিতে হবে, নাহলে নাকি আমার অসুবিধা হবে আর কি। এই অবস্থায় দেখেছি এবং তিনি একরকম বলতে পারেন যে যতগুলো মামলা আছে তিনি আইনগতভাবে মোকাবিলা করেছেন। তাকে শেখ হাসিনা এমন কোনো মামলা নাই, আপনার গাবতলীর যে ওইখানে একটা মার্ডার কেসের মামলায় তিনি ঢুকিয়ে দিয়েছেন আর কি। শাহবাগ থানায় মামলার মধ্যে দিয়েছেন। এমন কোনো জায়গা নাই যেখানে তাকে এই হত্যা মামলা, এমনকি কুমিল্লার একটা হত্যা মামলায় তাকে ঢুকিয়ে দিয়েছেন। এই সবগুলো মামলা তিনি আইনগতভাবে মোকাবিলা করেছেন এবং আজকে তিনি জাতিকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। এই জাতি এমন একজন নেত্রীকে হারালো, এই জাতি চিরদিন আর এরকম নেত্রীকে পাবে কিনা আমি জানি না। বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী হচ্ছে নারী প্রধানমন্ত্রী এবং নারীর প্রতি তার যে ভালোবাসা এবং এই বাংলাদেশের মাটির প্রতি তার যে ভালোবাসা, এই ভালোবাসার মানুষ আর কোনোদিন আসবে না। আরেকটি কথা বলতেই হয় যে ১/১১ সরকারের সময় দুইজন নেত্রীকে গ্রেপ্তার করেছিলেন। শেখ হাসিনা বিদেশে চলে গেলেন এবং তারা -2 ফর্মুলা করতে চেয়েছিলেন। ম্যাডাম বললেন যে বিদেশে আমার কোনো বাড়িঘর নাই, আমি এই দেশ ছেড়ে চলে যাব না। শুধু তাই নয়, তো আপনার আজকের যে নেতা জনাব, আমাদের নেতা, নতুন প্রজন্মের নেতা জনাব তারেক রহমানকে অমানসিকভাবে অত্যাচার করেছিলেন। সেই অত্যাচারও তিনি দেখেছিলেন পিজি হসপিটালে গিয়ে।